হ্যালো, নমস্কার। আমি সুশান্ত কর্মকার। আমাদের বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন পরে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসলাম। তার একটু শারীরিক অসুস্থতা ছিল। হ্যাঁ, প্রথমে সবাইকে শুভ নববর্ষ। যারা যারা বক্তব্য রেখে গেলেন বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, সুন্দর বক্তব্য, গীতা মায়ের কবিতা, অর্চনা ম্যাডামের গান এবং কবিরচন্দ্র স্যারের গান, বা যারা যারা আজকে বক্তব্য রাখলেন এখানে, খুব দুর্ধর্ষ ভালো একটা আমাদের আড্ডা চলছে। আমাদের পয়লা বৈশাখের শুভ আড্ডা, আমাদের বাঙালির একটা অনুষ্ঠান। 12 মাসে 13 পার্বণের মধ্যে একটা পার্বণ অবশ্যই। তো যাই হোক, আমরা একটু এন্টারটেনমেন্ট প্রোগ্রাম করলাম। আমি একটু ডিউ টু অনপ্যাসিভ নিয়ে কথা বলবো। কারেন্ট সিনারিও এই মুহূর্তে কোন জায়গায় কোম্পানি আছে, আমরা আমাদের যে কোশ্চেন, যে আমাদের যে মানুষের যে আমাদের যে চাহিদা, সেটা হচ্ছে আমরা কবে অ্যাপেল পাবো, কি পরিস্থিতির মধ্যে আমাদের কোম্পানি চলছে, আমাদের কি কি করণীয়, কি কি করণীয় নেই, সেই সমস্ত ব্যাপারে কিছু কথা বলবো। সরি। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে আমরা লাস্ট যে ওয়েবিনার আমাদের সিও মিস্টার অ্যাসমুকারের 360 অনুষ্ঠানে আমরা শুনেছি যে আমাদের একটা ভালো নিউজ আসছে, অন ওয়ে, রাস্তায় আছে। 18 তারিখে সেটা বলবেন তিনি এসে আমাদের। তো সেটা তো একটা অবশ্যই একটা ভালো দিক। আমাদের বৈশাখ মাস পড়েছে, এই বৈশাখ মাসের মধ্যেই আমরা হয়তো অনেক কিছু পাবো আমাদের সিও মিস্টার অ্যাসমুকারের থেকে। তো তারপরেও অনেকেই একটু নেগেটিভ কথা বলে ফেলছেন। তো নেগেটিভ লোক নিয়ে তো আমি অনেকদিনই প্রত্যেকটা জায়গাতেই আমি নেগেটিভ এর ব্যাপার নিয়ে কথা বলি, যে একটা নেগেটিভ লোক কি কি করতে পারে। 20 কিলোমিটার পর্যন্ত সেই ভাইরাসের অ্যাকশন করার ক্ষমতা থাকে, 20 কিলোমিটার পর্যন্ত এখান থেকে। এবং যে কোনো লোককে, যে কোনো সুস্থ সবল লোককে এই ভাইরাস আপনাকে অ্যাটাক করতে পারে। তো সেই রকম ভাবে সেই সমস্ত ভাইরাস থেকে আমাদের সবসময় প্রোটেকশনটা রাখতে হবে, যে আমরা সেই ভাইরাসের থেকে বেরিয়ে আসবো। দেখুন, এরকম ঘটনা জীবনে মহাপুরুষদের ক্ষেত্রেও ঘটেছে। এবং এই নেগেটিভ করে দেওয়া, একটা ছোট্ট শিশুকেও আমরা নেগেটিভ করে দিই আমাদের অজান্তে, বাড়ির থেকেই। যে একটা ছোট্ট শিশু একটা কাজ করেছে, তাকে উৎসাহিত না করে আমরা কি করি, তাকে বলি তোর দ্বারা হবে না, তুই এবার পাস করতে পারবি না। এই যে তার ওই ছোট্ট শিশুর মধ্যে কিন্তু ব্রেনটা ডেভেলপমেন্ট হয়। সেই ব্রেনটা যখন ডেভেলপমেন্ট হয়, তাকে যখন আমরা বলি যে সে কিন্তু ক্যাচ করার ক্ষমতা একটা শিশুর মধ্যে সবচেয়ে বেশি। আজকে দেখবেন একটা শিশু আজকে ইংল্যান্ডে জন্মগ্রহণ করলে সে ইংরেজিতেই কথা বলে, কেননা সে শ্রবণ শক্তি তার বেশি। সে তার মা বাবা পরিবেশের থেকে কিন্তু ইংরেজিটা রপ্ত করে। আবার আমাদের একটা বাঙালি ঘরের একটা শিশু, সেই শিশুটা কিন্তু সে বাঙালি যে কালচার, যে কথাবার্তা, সেটা কিন্তু শ্রবণ করে সে কিন্তু শেখে। শ্রবণ শক্তি, সে শ্রোতা, সে শ্রোতার পরেই বক্তা হয়। যে কোনো ক্ষেত্রে আমরা যারা আমরা যারা শিখছি কন্টিনিউ, যে আমরা কিভাবে বক্তব্য রাখবো। বক্তব্য রাখতে গেলে, বক্তা হতে গেলে আগে শ্রোতা হতে হবে, শুনতে হবে। তো শোনার যে জায়গাটা, সেই শোনার জায়গাটা থেকে কিন্তু দুটো জিনিস হয়, একটা পজিটিভ হয়, একটা নেগেটিভ হয়। এমন একটা লোক এমন কিছু বললো যেটা আমি শুনে নিলাম, যেটা আমার পক্ষে খারাপ। এমন একটা মন্তব্য করে দিল, 1 গামলা দুধের মধ্যে 1 ফোঁটা চুনা ফেলে দিচ্ছে, সারা দুধটাই নষ্ট হয়ে গেল। সেই রকম আমরা আমাদের সমাজে, সেটা আমাদের বাড়ির থেকেও হতে পারে, আমাদের পাড়া প্রতিবেশীর থেকে হতে পারে, বন্ধু বান্ধবের থেকে হতে পারে, আত্মীয় স্বজনের থেকে হতে পারে, পুরো গ্লোব থেকে হতে পারে, যে নেগেটিভিটি ছড়ানো। আর পৃথিবীতে নেগেটিভ লোকরা নিজেরা কিছু করতে পারবে না, অন্য লোকের ক্ষতি করবে, 100%। এটি বাস্তব সত্য। অতএব নেগেটিভ আমরা চোখ দিয়ে দেখবো না, কান দিয়ে শুনবো না, নেগেটিভ কাজ করবো না, নেগেটিভ বক্তব্য বলবো না। এই জিনিসগুলো কিন্তু আমাদের সবার ক্ষেত্রে মাথায় রাখতে হবে। সবকিছু মাথায় থাকে, তারপরে 7 খণ্ড রামায়ণ করে সীতাকার বাপ আমরা প্রশ্ন করে ফেলি। তো এটাই হচ্ছে, এমন প্রশ্ন করব সেটাও নেগেটিভ প্রশ্নটাও যেন নেগেটিভ না হয়। আমার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা আসবে। সারা দিনে 24 ঘন্টায় 60 থেকে 70 হাজার থট আমাদের ব্রেনের মধ্যে আসে। তার মধ্যে 70% কিন্তু নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থট, নেগেটিভ চিন্তা। সেই নেগেটিভ চিন্তাকে আমরা হেসে উড়িয়ে দেবো। আমরা ব্রেনের মধ্যে সেই জায়গাটা দেব যে আমরা নেগেটিভ চিন্তাকে বলবো তুই আমার এখান থেকে বেরো, তোকে আমার দরকার নেই। আর ভালোকে আমরা থ্যাংক ইউ জানাবো। আমরা কোনো কাজটা করতে গেছি, সেই কাজটা হয়ে গেছে, আমরা আমাদের পরমাত্মা, আমাদের
সৃষ্টিকর্তা, তাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো। যে কোনো কাজে আমরা তাকে যদি ধন্যবাদ জানাতে পারি, তাহলে সেটাই কিন্তু আমাদের কাছে আবার বুমেরাং ফিরে আসে। আমি মানুষকে ভালো প্রশংসা করছি, আমি মানুষের উপকার করছি না, আমি তাকে উৎসাহ দান করছি, মোটিভেশন দিচ্ছি। সেলফ মোটিভেটেড থাকতে হবে। রামকৃষ্ণদেব একদিন দক্ষিণেশ্বরে তিনি যখন তার শিষ্যদের নিয়ে বসেছিলেন, তো বসে তার সমস্ত শিষ্যের, তার মধ্যে বিবেকানন্দ ছিল, সদ্য দীক্ষিত শিষ্যর মধ্যে বিবেকানন্দ একজন, তার থেকে আরো দিকপাল শিষ্যরা রামকৃষ্ণদেবের ছিল। তখন রামকৃষ্ণদেব পরীক্ষা করার জন্য যে আমার এখানে অনেক তো ট্যালেন্টেড লোক আছে, কার বুদ্ধি সবচেয়ে তীক্ষ্ণ এবং কে সবচেয়ে পজিটিভ এবং কে উপস্থিত বুদ্ধি দিয়ে অনেক কিছু করতে পারে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে। অনেকে পারি না আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে। তাহলে কি করলো, একটা কিছু বালি আর তার মধ্যে কিছু চিনি গুঁড়ো করে মিক্স করে দিয়ে দিল। বলছে এবার এই দুটোকে আলাদা করো, তোমরা এখানে ঘরের মধ্যে যারা যারা আছো, এই গুঁড়ো বালি আর গুঁড়ো চিনি একসঙ্গে মিক্স করে দেওয়া হলো, এটাকে তোমরা আলাদা করে দেখাও, তাহলে বুঝবে তোমাদের ট্যালেন্ট। আজকে রামকৃষ্ণদেব কিন্তু পড়াশোনা জানতো না, কিন্তু তার যে শিষ্যরা ছিল সেটা পৃথিবী বিখ্যাত, বিবেকানন্দ তার মধ্যে একজন অন্যতম। তো সবাই তো এদিক ওদিক করছে কি করে এই গুঁড়ো চিনি আর গুঁড়ো বালিকে আলাদা করা যাবে। তখন বিবেকানন্দ কি করলো, কতগুলো পিঁপড়ের সামনে গিয়ে ওই বালি সমেত জায়গাটা পোটলাটা দিয়ে দিল। সেই পিঁপড়ে গুলো কি করলো, ওই বালিগুলোকে আলাদা করে চিনিগুলোকে তারা খেয়ে নিল, এবং বালিটা একদিকে হয়ে গেল, চিনিটা তারা খেয়ে নিল। এটা হচ্ছে উপস্থিত বুদ্ধি, তীক্ষ্ণতা, পজিটিভনেস। এই জিনিসটা যদি আমাদের প্রত্যেকের মধ্যে থাকে, আমরা প্রত্যেকের মধ্যে নিয়ে আসতে পারি, আমরা খুব সহজেই নেগেটিভটা ধারণ করি, কিন্তু আমরা পজিটিভটা ধারণ করতে আমাদের টাইম লাগে। চকচক করলেই সোনা না, আমরা চকচক করলেই সোনা মনে করি। যাই হোক, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে থাকতে হবে। এই মুহূর্তে নেগেটিভ মন্তব্য করা যাবে না, নেগেটিভ চিন্তা করা যাবে না, নেগেটিভ থিঙ্কিং করা যাবে না, নেগেটিভ প্রশ্ন করা যাবে না, নেগেটিভ বলা যাবে না। সমস্ত জায়গা থেকে নিজেকে ব্যারিকেড করে রাখতে হবে নেগেটিভের থেকে। নেগেটিভ কত বড় শত্রু আপনারা ইউ ক্যান ইমাজিন। অনেকেই জানেন, যারা নেগেটিভ আলোচনা করেন, নেগেটিভ কথা বলেন, দেখবেন তারা জীবনে নিজে তো কিছু করতে পারবে না এবং অন্যকে নিয়ে ডুববে। অতএব নেগেটিভ লোককে সাথ দেওয়া একদম কখনোই কোনো অ্যাঙ্গেল থেকে আমাদের কাছে এটা সব সময় বর্জনীয়। তো যাই হোক, সেই জায়গা থেকে এই মুহূর্তে আমরা 18 তারিখের আশায় রয়েছি। 18 তারিখ আমাদের দুর্ধর্ষ ভালো আমরা খবর পাবো, এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো এই বৈশাখের মাসের মধ্যেই আমাদের যেগুলো কাঙ্ক্ষিত জিনিসগুলো রয়েছে, আমরা যারা আমাদের উইথড্রল পেন্ডিং রয়েছে, আমাদের কাছে বোনাসের একটা ব্যাপার আছে, আমাদের কাছে ট্রাফিকের একটা ব্যাপার আছে, তো সেই জায়গা থেকে আমরা যেই চিন্তা ভাবনা নিয়ে এই মুহূর্তে রয়েছি, আমাদের কাছে সবচেয়ে যে মেইন চিন্তা ভাবনাটা এই যে 3টে জিনিসের উপরে, আমাদের পেন্ডিং উইথড্রল আমরা কবে পাবো, আমরা কবে বোনাস পাবো, কবে আমরা ট্রাফিক পাবো, এই যে জায়গা, এই যে 3টে কোশ্চেন, এই 3টে কোশ্চেন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এটা সলিউশন হতে চলেছে। অ্যাসপোপারে যেটা বলেন যে আমি প্রবলেমের পিছনে যাই না, আমি সলিউশনের পিছনে যাই, এটাই সমস্ত মানুষের, পৃথিবী বিখ্যাত মানুষরা তাই করেন। যে প্রবলেম তো আসবেই 100%, প্রবলেম না আসলে সে মানুষ মৃত। মানুষের জীবনে যদি প্রবলেম না আসে, আজকে আমি আমার প্রবলেমের কথা বললে আপনি বলবেন যে না, আবার আপনার প্রবলেমের কথা শুনলে বলবো আমি আমার থেকে বড় প্রবলেম আপনি আছেন। তো প্রবলেম আমাদের জীবনে আসবে, প্রবলেমকে ওভারকাম করতে হবে। আমরা যদি প্রবলেমকে ওভারকাম না করতে পারি, প্রবলেমে ফোকাসটা করতে হবে সলিউশনে, আর প্রবলেমের মধ্যেই সলিউশন দেওয়া থাকে। অতএব আমাদের একটার পর একটা হার্ডেলস, প্রত্যেকটা জিনিস আমরা যেমন এক সেকেন্ডের জন্য আমরা যদি নিঃশ্বাস নিতে না পারি, তাহলে কিন্তু আমাদের জীবন শেষ। রাত্রে ঘুমালে সকাল, ঘুম ভাঙলে সকাল, নাহলে পরকাল। তাহলে সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা একদম সবসময় পজিটিভ থাকুন। সমস্ত কিছু ওই উপরওয়ালা সৃষ্টিকর্তার ডাইরেক্টর উপরে বসে আছেন, আমরা নিমিত্ত মাত্র। আমি মনে করি আমি সেই কিচ্ছু না, আমরা শ্বাসটা পর্যন্ত নিতে পারবো না আমাদের নিজেদের থেকে। কিচ্ছু শিখে আসিনি, কিচ্ছু টাকা পয়সা নিয়ে আসিনি, আবার কিচ্ছু নিয়ে যাব না। সেই রকম জায়গা থেকে আমরা পৃথিবীতে একটা নাট্যমঞ্চ, সেখানে অভিনয় চলছে, আমরা একটা রোল নিয়েছি, সেই রোলে আমরা কাজ করছি। যেদিনকে আমার রোল শেষ হয়ে যাবে, উপরওয়ালা ডাইরেক্টর আমাকে তুলে নেবে, তোমার সিন শেষ। এটাই তো বাস্তব। তার মধ্যে আমরা হানাহানি, টানাটানি, ছোট করা, বড় করা, এগুলো নিয়ে আমরা পড়ে রয়েছি। এটা কখনোই লাইফের পার্ট হতে পারে না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মানুষের ভালো চিন্তা করব, মানুষকে উপকার করব, আমাদের রোলটাকে আমরা নিজেরা ভালো তৈরি করে নেব। আজকে আমরা অনেকেই মনে করি যে আমাদের বাবা মায়ের গর্বের ফল কি আমরা পাই? 100% পাই।
আমাদের কর্মের ফল কি আমাদের সন্তানরা পাবে? 100% পাবে। ভালো কাজেরটাও পাবে, খারাপ কাজেরটাও পাবে। তা সেই জায়গা থেকে আমরা ভালো কাজ করে যাব, আমরা মানুষের জন্য সেবা করব, মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, মানুষকে উপকার করব। জীবন অনেক ছোট, আমরা অনেকেই প্রায় শেষ মানে মাঝ বয়স তো কাটিয়ে উঠে তার উপরে উঠে গেছি। তো সেই জায়গা থেকে আমরা যে কদিন লাস্ট আমাদের জীবন থাকে সেই কদিন আমরা মানুষের সেবায় নিয়োজিত হব, এটা আমাদের ব্রত হওয়া উচিত। আর এই মুহূর্তে যে আমাদের সিনারিওটা রয়েছে কোম্পানির কাছে, আমরা ও কানেক্টে মিটিং করছি, এখনো হয়তো দু একটা সমস্যা রয়েছে, তারও ব্যাকহ্যান্ডে কাজ চলছে। ব্যাকহ্যান্ডে কাজ চলার পর আমরা ও কানেক্টে মিটিং করতে পারছি। লাইভ স্ট্রিমিং ও কানেক্ট থেকে হচ্ছে না এবং করতে বারণও করা হয়েছে, সেই জন্যই আমরা মাঝখানে জুমের মাধ্যম দিয়ে এটাকে করছিলাম, বা এটা রেকর্ডিং করে পরবর্তী সময় আমরা এটাকে জুমের মাধ্যম দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের আমরা পৌঁছে দেবো সবার কাছে, হাজার হাজার লোক সেখানে দেখতে পারবে সেই সমস্ত জিনিসগুলো। তো সেই জায়গা থেকে আমরা এই একটা প্রোডাক্ট পেয়েছি। এই প্রোডাক্টের মধ্যে আমরা 3 মাস আগে যখন ব্যবহার করেছি তখন যেই সিনারিওটা ছিল, আর আজকে আমরা ব্যবহার করছি, আজকে আমরা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড দিতে পারছি, আজকে আমাদের অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে এবং পৃথিবীর 2 নম্বর পজিশনে এই মুহূর্তে এসে গেছে। এখনো মার্কেটে কমার্শিয়াল লঞ্চিং হয়নি। তো কমার্শিয়াল লঞ্চিং হয়ে গেলে আমি জানি যে এটা 1 নম্বরে পৌঁছে যাবে, টাইম লাগবে না। কারণ এর মধ্যে ডিফারেন্ট। আজকে আমরা জুমেও মিটিং করেছি বহুত, এবং আমরা আজকে ও কানেক্টেও মিটিং করছি। এই ও কানেক্টের মিটিং করা যে তার যে সমস্ত কিছু যদি আমি কম্পেয়ার করতে যাই, এআই টেকনোলজি দিয়ে অনেক কিছু হচ্ছে, আর হয়তো সামান্য কিছু বাকি আছে। এটা যদি সমস্ত কিছু অ্যাড হয়ে যায় তাহলে পৃথিবীতে এই টুল ছাড়া অন্য কেউ অন্য কোনো ভিডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করবে না। 100 না 1000% গ্যারান্টি। কারণ ডিফারেন্টটা দেখতে হবে। আজকে 10,000 ক্যাপাসিটি আমরা $100 পাবো, বা পাচ্ছি, বা পেয়েছি, বা পরবর্তী সময় পাবো। আর এই 10,000 ক্যাপাসিটির যদি আমরা প্রিভিয়াস কোম্পানির কথা বলি বা জুমের কথা বলি, প্রায় 4,75,000 টাকা লাগে। ডিফারেন্টটা প্রথমে টাকার। আর এই জুম কোম্পানি আজকে যেই জায়গায় আছে, আমি জুমকে সেলুট দিয়েই বলছি, ওদেরকে আমরা ব্যবহার করেছি, ওদেরকে আমরা সেলুট দেবো। সেই জায়গা থেকে জুম কোম্পানির যে ডিফারেন্টটা হয়ে যাবে আমাদের সঙ্গে ও কানেক্টের, সেই ও কানেক্টের ডিফারেন্টটা কিন্তু মানে স্কাই অ্যান্ড আর্থ ডিফারেন্ট হবে। মানুষ লোকে লাইন দিয়ে কিনবে। এটা 2019 সাল থেকে আমি বলে আসছি। আমাদের তখন ও কানেক্ট ছিল না, কানেক্ট মি বলেছিল প্রোডাক্টটার নাম। এই যে প্রোডাক্টটা আমরা আজকে ইউজ করছি, এই কানেক্ট মি থেকে ও কানেক্ট হয়েছে। সেই ও কানেক্ট প্রোডাক্টটা আজকে ব্যবহার করে জুমের বহুত কাস্টমার আছে। আজকে প্রায় 18 কোটি কাস্টমার আছে ইন্ডিয়াতে, এবং এক একটা কর্পোরেট সেক্টর বলুন, পলিটিক্যাল জায়গা বলুন, সমস্ত জায়গায় সরকারি লেভেল বলুন, 10,000 লোকের ক্যাপাসিটির মিটিং হয়, প্রচুর জায়গা হয়। কর্পোরেট সেক্টর থেকে শুরু করে প্রাইভেট সেক্টর, সরকারি জায়গা, ভার্চুয়াল মিটিং, সমস্ত জায়গায় কিন্তু আমাদের এই জুমটাকে ইউজ করা হয় ভিডিও অ্যাপ্লিকেশন টুল হিসাবে। যেটা পয়সার ডিফারেন্স সেটা কিন্তু স্কাই না। এবং আনুষঙ্গিক যে সমস্যা, আনুষঙ্গিক যে আমরা ফিচার্স, সেই ফিচার্স গুলো কিন্তু আমরা এখান থেকে অনেক পাবো। আজকে যদি আমি সস্তায় ভালো খাবার পাই, ব্র্যান্ডেড টি শার্ট যদি আমি কম পয়সায় পাই, সেম জিনিস, তাহলে অবশ্যই সেখানে ভিড় হবে, লাইন হবে। একটা ভালো ওষুধ জঙ্গলে গিয়ে বিক্রি হবে, ভালো জিনিস জঙ্গলে গিয়ে লোকে লাইন দেবে। ভালো চিকিৎসার জন্য সারা পৃথিবী, এখান থেকে আমেরিকার লোক গিয়ে চিকিৎসা করে, অন্যান্য জায়গা থেকে ইন্ডিয়াতে আসে, দেবী শেট্টির হসপিটালে আসে কলকাতায় মানুষ হার্টের চিকিৎসা করাতে। কারণ এখানে অল্প পয়সায় ভালো চিকিৎসা হয়। আর চিকিৎসার জন্য মানুষ পয়সার জন্য চিন্তা করে না। আমার রোগ হয়েছে, সেই রোগটাকে আমাকে কিওর করতে হবে, তার জন্য পয়সাটা ফ্যাক্টর মনে করে না। ভালো চিকিৎসা যেখানে হবে সেখানে যাবে। ভালো আমরা ভিডিও অ্যাপ্লিকেশন টুল কোথায় পাবো? ও কানেক্ট, অন প্যাসিভ, আমি সেখানে যাব। হাজার হাজার বিলিয়ন কাস্টমার আছে, কাস্টমার নিয়ে আমাদের কোনো টেনশন নেই। অনেকে বলছেন আমরা তো জিরো ফাউন্ডিং মেম্বার, আমরা কবে পাবো, কি পাবো, কত ইনকাম হবে, এই নিয়ে অনেকে ক্যালকুলেশন করেন। কখনো বলবো ক্যালকুলেশনে যাবেন না। একটা দোকান তৈরি হচ্ছে, সেই দোকানে কত কাস্টমার আসবে, কাস্টমার আসে, প্রোডাক্টটা সেল আপনাকে করতে হবে না, কোম্পানি করিয়ে দেবে এআই টেকনোলজি টেক টিম দিয়ে। শুধু আপনাকে রেমুনারেশনটা দেবে। আপনাকে দোকানটা তৈরি করে দিয়েছে, আপনি শুধু মালটা কিনে আপনার শোকেসে সাজিয়েছেন, এইটুকুই আপনার কাজ। বাকি কাজ কোম্পানি করবে, যেখানে আপনার প্রোডাক্টটা সারা পৃথিবীব্যাপী কাস্টমার এনে সেল করাবে, এবং সেল করিয়ে রেমুনারেশন বা কমিশন আপনাকে আপনার হাতে তুলে দেবে, আপনার ওয়ালেটে তুলে দেবে। এটাই তো সিম্পল ব্যবসা। পৃথিবীতে আগে এরকম ব্যবসা হয়নি, আর পৃথিবীতে এরপরে এরকম ব্যবসা আসবে কিনা সন্দেহ আছে গত 500 বছরে।
এআই টেকনোলজি 500 বছর রাজ করবে পৃথিবীতে, কোন সেক্টর বাদ নেই যেখানে নেই। তা আমাদের প্রোডাক্ট গুলো এরকম সেল করিয়ে দেবে, কমিশন দেবে, এইরকম বিজনেস এর আগে পৃথিবীতে আসেনি বা আসবে কিনা সন্দেহ আছে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আমরা অবশ্যই কোনো ভালো কাজ করেছি, সেই ভালো কাজের ফল আমাদের ভগবান, আল্লাহ, গড সবাই আমাদের সেই জিনিসটা দিয়েছে। অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বারশিপটা আমাদের দিয়েছে, ওটা একটা আসবে। আর সারা ইন্টারনেট জগৎকে ডোমিনেট করবে আমাদের অনপ্যাসিভ। ডোমিনেট বলতে সেইভাবে ডোমিনেট না, মানে আমাদের প্রোডাক্ট তারা মিউজ, মানে টোটাল জায়গাটাকে অনপ্যাসিভ ছেয়ে যাবে, ইন্টারনেট জগৎটা অনপ্যাসিভ ময় হয়ে যাবে। কারণ কারণ আমাদের যে প্রোডাক্ট গুলো আছে 50-52টা প্রোডাক্ট, পরবর্তী সময় আরো প্রোডাক্ট আসবে, সেই প্রোডাক্ট গুলো ইন্টারনেট যারা ইউজ করে তাদের কারণ না কারোর লাগবেই। শুধু ও কানেক্ট একটা পার্সেন্টেজ কাস্টমার, তাতে বিলিয়ন কাস্টমার আছে ইন্ডিয়াতে, ওয়ার্ল্ডে। এবং অন্যান্য যে প্রোডাক্ট গুলো আছে ও ভার্চুয়াল আছে, ও ভার্চুয়াল প্রোডাক্টটা এমন প্রোডাক্ট, অনেকেই আজকে নেটওয়ার্কে ইস্যু হচ্ছে, কথা শোনা যাচ্ছিল না, সেই নেটওয়ার্ক ইস্যুর সমস্যাটা সমাধান হয়ে যাবে। যে আপনি জঙ্গলে থাকুন, আপনি সমুদ্রের মাঝখানে থাকুন, পাহাড়ে থাকুন, আপনার কোনো নেটওয়ার্ক নিয়ে প্রবলেম হবে না। আপনার মোবাইলে কথা বলছেন, মোবাইলে ব্যালেন্স নেই, ইন্টারনেটের কানেক্টিভিটি নেই, সেই কানেক্টিভিটিটা কিন্তু স্যাটেলাইট থেকে দেবে, ও ভার্চুয়াল একটা প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্ট মানুষ কি নেবে না? সেই প্রোডাক্ট নিয়ে আপনি কোথায় আছেন, যেখানে আছেন, সেই সান্দাকপুতে আছেন বা আপনি লাদাখে আছেন, আপনি দার্জিলিং এ আছেন, পাহাড়ের উপরে যেখানে নেটওয়ার্ক নেই, ফোনে কথা বলতে পারছেন না, যোগাযোগ বিচ্ছিন্ন, সেই সমস্ত জায়গায় এই প্রোডাক্টটা ইউজ হবে। আর সারা পৃথিবীর লোক এই প্রোডাক্টটা ইউজ করবে, কারণ না কারণ কোনো না কোনো জায়গায় এই নেটওয়ার্ক সমস্যা হয়, যার জন্য অনেক কাজ ইন্টারনেটে তারা করতে পারে না বা ফোনে কথা বলতে পারে না, এরকম সমস্যা হয়। সেই সমস্যার সমাধান হতে চলেছে ও ভার্চুয়াল প্রোডাক্টে। এছাড়া হাজার হাজার প্রোডাক্ট আছে, ও কাটাবি থেকে শুরু করে, ওব্লেস থেকে শুরু করে আদার্স আনুষঙ্গিক, ও ডোমিন নিয়ে যে আমরা আজকে সারা ইন্টারনেটের ব্যবসা, পাওয়ার অফ ইন্টারনেট কি করতে পারে। দেখবেন অনেকেই ইউটিউবার আছে, বড় বড় ইউটিউবার যাদের মিলিয়ন ভিউয়ার্স, তারা কোটি কোটি টাকা ইনকাম করে ফেসবুক থেকে করে। তা আমরা কি মনে করি যে আমরা যে অনেকেই মন্তব্য করে দিই ওই লোকটা কি করে, সারাদিন বাড়িতে বসে থাকে কিন্তু তার কোটি কোটি টাকা, এবং সে নতুন নতুন গাড়ি কিনছে, নতুন বাড়ি করছে, নতুন ফ্ল্যাট কিনছে। অনেকে আমরা মন্তব্য করে দিই মনে হয় কোনো 2 নম্বরই করে, আগে না। তিনি যে কষ্টটা করছেন, তিনি একটা ইউটিউবে ভিডিও দিচ্ছেন, তার আনুষঙ্গিক অনেক কিছু লাগে। আজকে সন্দীপ মহেশ্বরী কত টাকা ইনকাম করে আপনারা জানেন, মোটিভেশনাল স্পিকার। মানুষের জন্য তারা করছে, এবং সেই করার ফলে আজকে যে ভিউয়ার্স, সেই ভিউয়ার্সের উপরে কিন্তু আমাদের আজকে ভিউয়ার্স ডেটা, আমাদের ডেটা সেন্টার তৈরি হচ্ছে। আমাদের ডেটা সেন্টারটা রেডি হতে আরো হয়তো কিছুদিন লাগবে। আমাদের এখন এই মুহূর্তে অ্যামাজন থেকে আমরা রেন্টে আছি, সেটা 13ই নভেম্বর 2024 পর্যন্ত আছে, তার আগে আমাদের ডেটা সেন্টার চলে আসবে। আপনারা হয়তো অনেকে জানেন গুগলসের একটা ডেটা সেন্টার, 2000 একর আমেরিকাতে জমির উপরে ডেটা সেন্টার, 25 তলা বিল্ডিং, একটা বড় বড় মেশিন, সেই মেশিনের নিজস্ব পাওয়ার সাপ্লাইয়ের কেন্দ্র করা আছে, যেখানে 24 আওয়ার্স যেন পাওয়ার সাপ্লাই বন্ধ না হয়। একটা মেশিনের মধ্যে এসি দেওয়া আছে, বড় বড় এসি মেশিন, যাতে মেশিনের কোনো রকম সমস্যা না হয়, ঠান্ডার মধ্যে কিন্তু টেনে নিতে হয়। ওয়েদারটা সব সময় যেন -ডিগ্রি থাকে, এরকম ওয়েদারে মেশিনগুলো ভালো থাকবে, তার মধ্যে ডেটা স্টোরেজ হবে এবং ওর মধ্যে থেকে মাইনিংও পর্যন্ত হবে, নতুন নতুন জিনিস তার মধ্যে ক্যাপচার হবে, তৈরি হবে। এইরকম এই ডেটা সেন্টার ছাড়া পৃথিবীতে, হ্যাঁ ডেটা সেন্টার ডেটা প্রোভাইড করবে, অনেকে করে। আজকে অ্যামাজন ডেটা প্রোভাইড করে, ডেটা সেন্টারকে প্রোভাইড করে ভাড়া দিয়ে, ওরা যে সারা পৃথিবীর মধ্যে একটা বড় জায়গা তৈরি করেছে। আমরা জানি যে অ্যামাজনের কাজ হচ্ছে আমরা অনলাইন থেকে প্রোডাক্ট পারচেস করছি, সারা পৃথিবীর সমস্ত জায়গায় অনলাইনের প্রোডাক্ট পারচেস করে আজকে ওরা একটা কমিশন আর্ন করে। আগে না, ওদের ইনকাম সেটা 40%, 60% ইনকাম আমাদের ওরা করে ডেটা সেন্টার প্রোভাইড করে লোককে, সারা পৃথিবীর লোককে। আজকে এই ডেটা সেন্টার আমাদের তৈরি হচ্ছে, আমরাও ডেটা সেন্টার ভাড়া দেবো। আর একটা ডেটা সেন্টারের ভাড়া থেকে কত ইনকাম হতে পারে আপনাদের ইউ ক্যান ইমাজিন, ধারণা নেই। তাহলে আমরা ফাউন্ডিং মেম্বার, আজকে কোম্পানির কত জায়গা থেকে ইনকামের জায়গা তৈরি হয়ে আছে আপনারা জানেন না। যে একটা জিরো ফাউন্ডিং মেম্বার বলছেন কত টাকা ইনকাম হবে বলছেন, ক্যালকুলেটরে আটবে না, ওয়েট করুন, সিস্টেমের মধ্যে হবে। আপনি যদি ভাবেন যে আজকে আমি আসলাম কালকেই আমি এটা চাই, হবে না, এটা হতে পারে না।
তার জন্য অনেক পরিশ্রম, একটা জেনারেশন পরিশ্রম করে, আর আদার্স আনুষঙ্গিক জেনারেশনটা সেই ফয়দাটা নেয়। আজকে ধীরুভাই আম্বানি আমাদের ভারতবর্ষের আজকে ঠেলা করে সবজি বিক্রি করছে, আজকে পেট্রোল পাম্পে তেল দিয়েছে। আজকে মুকেশ আম্বানি কোথায়? ভারতবর্ষে তো 1 নম্বর, কোনো সময় পৃথিবীর 1 নম্বরও কয়েক ঘন্টার জন্য হয়ে গেছিলেন, 10 জনের মধ্যে আছেন সারা পৃথিবীর মধ্যে। তার ছেলের বিয়েতে কত হাজার কোটি টাকা খরচা করলেন, বিয়ের আগে পাক উইডিং পার্টি, এরপরে তো বিয়ে আছে। পৃথিবীর কোন বিখ্যাত লোকরা আসেনি? অ্যালান মার্কস আসতে পারেনি, এসেছিলেন আমাদের বিল গেটস, এবং সারা পৃথিবীর সমস্ত সেলিব্রিটি, বম্বে ইন্ডিয়ার সেলিব্রিটি সমস্ত জায়গাকে এক জায়গায় করে দিয়েছে। একটা এয়ারপোর্টকে নিজের তৈরি করে ফেলেছেন সেই জায়গায়, মানে নিজের লোক ছাড়া কেউ আসবে না, সব জেট বিমানগুলো নামছে। এইরকম সেটা সেটা সম্ভব হয়, তার মধ্যে যদি পজিটিভনেস থাকে, সহজ ইচ্ছা থাকে, চিন্তা ভাবনা থাকে, অবশ্যই করা যায়। তো আমাদের এরকম প্রোডাক্ট পরপর আসবে। আর ও ডোমিন নিয়ে একটু বলি, ডেটা সেন্টার আমাদের আসছে নিজস্ব, আর ডেটা সেন্টার আসা আগ পর্যন্ত আমি বলছি স্মুথলি সমস্ত কিছু হবে না, হবে আস্তে 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 বাড়বে, পিক আপ বাড়বে। কিন্তু যখন আমাদের নিজস্ব ডেটা সেন্টারটা এসে যাবে, সেটা হয়তো আমাদের মে মাসে আসতে পারে, জুন মাসে আসতে পারে, বা আমাদের এই এপ্রিল মাসের মধ্যেও আসতে পারে মেবি। এই সময় থেকে আপনি মনে করবেন যে আপনি আপনার জীবনের স্বপ্ন বাস্তবায়িত করতে পেরে গেছেন। কেননা অনেক কিছু সিক্রেসি ব্যাপার থাকে যেটা ভাড়া বাড়িতে রাখা যায় না, ভাড়া বাড়ির উপরে ডিপেন্ড করে চলা যায় না, নিজস্ব বাড়ি লাগে। আর সেই থিঙ্কিংটা করেছে বলে আজকে লেট হচ্ছে। যে ডেটা সেন্টার আমাদের থাকবে, আজকে আমাদের 50টা প্রোডাক্ট থাকবে, যে কেউ কোনো অ্যাঙ্গেল থেকে পালাতে পারবে না, যে ইন্টারনেট ইউজার আছে যারা এই প্রোডাক্টটা সে ইউজ করতে পারবে। আজকে একটা ডোমিন, অনেকেই ডোমিন আজকে আমরা ওয়েবসাইট বানাতে পারি। আর জানেন একটা ওয়েবসাইট আমাদের ইনকাম, অনপেসিভের ওয়েবসাইট থেকে ইনকাম কত হচ্ছে গুগলসে সার্চ করবেন, যে আজকে ভিজিটাররা যারা ওই আমাদের ওয়েবসাইট গুলো ভিজিট করে, সেই ভিজিটাররা কিন্তু এখান থেকে ইনকাম আমাদের দিয়ে যাচ্ছে অনপেসিভ কোম্পানিকে। কিভাবে? আপনারা অনেকেই মনে করেন আমরা তো ফেসবুকে সারাদিন থাকি, কই ফেসবুক তো আমাদের থেকে পয়সা নেয় না। আজকে তো আমরা জিমেল তৈরি করি, আমাদের তো পয়সা লাগে না। আমরা তো ইউটিউব সারাদিন দেখি, কই আমাদের তো পয়সা লাগে না। আগে না মশাই, আপনি ইন্টারনেটে যখনই ঢুকছেন, কোনো না কোনো কারোর ওয়েবসাইটে ঢুকছেন, সে ফেসবুকের ওয়েবসাইট হোক, ইউটিউবের ওয়েবসাইট হোক, যে কোনো জায়গায় ঢুকছেন, সেই ডেটা থেকে আপনি যে ইন্টারনেট ডেটা ইউজ করেন, সেটা মোবাইল ডেটা হতে পারে বা আপনি ওয়াইফাই ডেটা হতে পারে, সেই ডেটার থেকে কিন্তু একটা পয়সা ওই ওয়েবসাইটের মালিকের কাছে যায়, একটা অল্প পার্সেন্ট, সেটা কম না। সেই টাকাটা যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণের হিসাবে ওরা ক্যালকুলেশন করতে করতে যাবে। আপনি সারাদিন আছেন, সারাদিনের ক্যালকুলেশন 1 ঘন্টা 1.5 ঘন্টার পরে দেখবেন আপনার ডেটা শেষ। কারণ ডেটাটা শেষ হচ্ছে কেন? কারণ ওই ডেটা থেকে যে পয়সাটা, যেই পয়সা দিয়ে সেই ডেটাটা আপনি কিনেছিলেন, সেই পয়সাটা ওই ওয়েবসাইট কোম্পানির মালিককে দিতে হচ্ছে। এইরকম আমাদের কত কয়েকশো কোটি টাকা মান্থলি ইনকাম হচ্ছে আমাদের এই ওয়েবসাইট গুলো থেকে। একটা ওয়েবসাইট থেকে এরকম কত ওয়েবসাইট আছে, প্রত্যেক সোমবার একটা করে ওয়েবসাইট বেরোচ্ছে। এবার এই ওয়েবসাইটের থেকে আরো বেশি রোজগার কখন হবে না, ওই ওয়েবসাইটের মধ্যে যখন অ্যাডভার্টাইজমেন্ট আসবে। আর ইন্টারনেটে এখন অ্যাডভার্টাইজমেন্টের টোটাল জায়গাটা কিন্তু ইন্টারনেটে চলে গেছে। কারণ আমরা আগে দেখতাম টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট, টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট, কি করি এখনো স্টিল নাও। আজকে আমরা টেলিভিশনে কিছু দেখতে গেলে অ্যাডভার্টাইজমেন্ট আসলে আমরা রিমোটটা হাতে নিয়ে চ্যানেলটাকে চেঞ্জ করে দিলাম, অন্য চ্যানেলে কি আছে, অন্য চ্যানেলে কি আছে, আমরা ওই অ্যাডভার্টাইজমেন্টটা দেখতাম না। কিন্তু ইন্টারনেট এমন একটা জায়গা যেখানে আপনি দেখবেন ইউটিউবে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট চলছে, আপনি 5 সেকেন্ড হোক, 10 সেকেন্ড হোক, 30 সেকেন্ড হোক, আপনি বেরোতে পারবেন না, আপনাকে আটকে দেবে, ব্যাক করতে পারবেন না। মানে ওই অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে হবে, অল্প টাইম কিন্তু আপনাকে দেখতে হবে, নাহলে আপনি কিছু করতে পারবেন। তাহলে আজকে যারা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো অ্যাডভার্টাইজমেন্ট দেয়, তারা কিসের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেয়? যে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা আমি একটা সেলিব্রিটি লোককে দিয়ে তৈরি করিয়েছি, বা যে কোনো ভাবে আমি তৈরি করেছি, সেটা যেন লোকে দেখে, দেখার পর মানুষের মাথার মধ্যে যেন স্ট্রাইক করে, তারপরে যেন ওইটা খোঁজে। আজকে অমিতাভ বচ্চন নবরত্ন তেলের অ্যাডভার্টাইজমেন্ট করছে, তা সেই জায়গায় অমিতাভ বচ্চন একটা টাকা নেয়, ওই অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিটা একটা টাকা দিয়ে এটাকে একটা প্রজেক্ট তৈরি করে, সেই প্রজেক্টটা কোনো টেলিভিশনে দেয় বা ইন্টারনেটে দেয়। এখন টেলিভিশনের থেকে অ্যাডভার্টাইজমেন্টটা চলে যাচ্ছে ইন্টারনেটে, কারণ ইন্টারনেটের ইউজার এখন প্রায় 600 কোটি সারা পৃথিবী ব্যাপী। আর ইন্টারনেটের একটা এমনই একটা মানে পাওয়ার, সেটা হচ্ছে সারা পৃথিবীতে এই অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। আপনি ইন্ডিয়ান লোক ইন্ডিয়া দেখবেন তা না, একটা অ্যাডভার্টাইজমেন্ট মানে সমস্ত পৃথিবীতে ইন্টারনেট ইউজারদের কাছে সেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো চলে যায় আগে ভাগে।
তো এইরকম ভাবে এখন যারা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো আছে তারা কি করছে, যে আমার অ্যাডভার্টাইজমেন্টটা যেন ওরা তো চায় যে দেখুক, লোকের কাছে পৌঁছাক। এই জন্য তো অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো প্রজেক্টগুলো তৈরি করছে কোম্পানির। তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার অ্যাডভার্টাইজমেন্টটা যেন সবার কাছে দেখাতে পারি। সেই দেখানোর জন্য আজকে ইন্টারনেটে সব গেছে, কারণ যে ওখানে অ্যাডভার্টাইজমেন্ট 5 সেকেন্ড হলো তাকে দেখতে হবে, নাহলে সে বেরোতে পারবে। তাতে মানুষের কাছে পৌঁছাচ্ছে। সেই সমস্ত কোম্পানিগুলো তাদের প্রোডাক্টগুলোকে সেল করে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, এটা একটা অত্যাধুনিক মার্কেটিং এর পর্যায়ে পড়ে। এবং সমস্ত প্রোডাক্টগুলো আমাদের যখন আসবে, সব প্রোডাক্টগুলো আমাদের সারা ইন্টারনেটে অলরেডি হচ্ছে। সমস্ত প্রোডাক্ট এসে গেলে সেই প্রোডাক্ট যখন মার্কেটে মার্কেটিং হবে, আজকে বুর্জ খলিফার লাইটিং শো সারা পৃথিবী জেনে গেছে হোয়াট ইজ অন প্যাসিভ, সার্চ করছে, কোটি কোটি লোক আসছে সার্চ করার জন্য, মান্থলিতে, মাসে, দিনে। তাহলে এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এরপরে প্রোডাক্টের নিয়ে হবে, লোকে আসবে, কিনবে। তাহলে আপনি কি ভাবতে পারেন যে আপনার এখানে কোনো কাউকে আনেননি, এই অপরচুনিটি কাউকে দেননি, আপনার কাছে কি কাস্টমারের অভাব হবে? কাস্টমার কে দেবে? আমাদের কোম্পানি দেবে, টেক টিম দেবে, এআই টেকনোলজির দ্বারা দেবে। এআই টেকনোলজি যদি ড্রাইভার ছাড়া গাড়ি চালাতে পারে, তাহলে ও অনেক কিছু করতে পারে। আপনি ঘুমিয়ে থাকলে আপনাকে পয়সাও দিতে পারে, যেটা আমরা অলরেডি পেয়েছি কিছুদিন আগে। যখন আমাদের স্টার্টিং ছিল, ব্যাংকিং পেমেন্ট আমরা দিতে পারছিলাম, আমরা ঘুমিয়েছিলাম, আমাদের কিন্তু প্রোডাক্ট পারচেস হয়েছে, সেই ইন্ডিয়া হয়েছে, ইন্ডিয়ার বাইরে হয়েছে, সেখান থেকে কিন্তু রেমুনারেশন আমাদের নোটিফিকেশনে টং 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 করে বেজে গেছে। এটা বাস্তব সত্য কথা, এটা হয়েছে। এরপরে হবে, হওয়ার পরে কিছু প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমের জন্য হয়তো আমরা একটু রুটে আছি। আমাদের একটু প্রসেসরের প্রবলেম হয়েছে, আনুষঙ্গিক প্রবলেম হয়েছে। তা প্রবলেমের উপরে আমরা ফোকাস করিনি। স্যার আমাদের প্রবলেমের উপরে কোনোদিন ফোকাস করে না, ও সব সময় সলিউশনের উপরে ফোকাস করে। তাই আজকে আমরা এমন একটা অত্যাধুনিক প্রোডাক্ট দেখতে পাচ্ছি। প্রোডাক্টের মধ্যে আরো কিছু সমস্যা আছে, সেই সমস্যাটা উইদিন ওয়ান উইকও লাগবে না, হয়তো 18 তারিখের আগে সমস্ত কিছু ব্যাকএন্ডে অনেক কাজ চলছে, সেগুলো রেডি হবে। তাহলে আমাদের কাস্টমার যে আসতে হবে, অনেকে বলেন স্যার কাস্টমার কোথা থেকে আসবে, কোম্পানি কি দিতে পারবে? 14 লক্ষ লোক, একবার ভেবেছেন? আরে 14 লক্ষ লোক কেন, 14 কোটি লোক হোক না, তারপরেও কিন্তু আমাদের ইন্টারনেট ইউজাররা আছে 650 কোটি। এবং সবাই আগে শুধু ও কানেক্ট না, আনুষঙ্গিক যে প্রোডাক্ট গুলো আছে, সমস্ত প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের ইন্টারনেট ইউজাররা ব্যবহার করবে। তাহলে কোথায় যাবে? এবার একটা সাধারণ ক্যালকুলেশন করুন যে কোথায় যাবে কাস্টমার, আমাদের কত কত করে দিতে পারবে। সেকেন্ডে আমাদের কাস্টমার আসবে, কারণ এটা 24/7 ওয়ার্কিং আওয়ার্স, কোনো বিরাম নেই, কোনো ছুটি নেই। এআই কোনো ছুটি নেয় না, টেকনোলজি কোনো ছুটি নেয় না, রোবট কোনো ছুটি নেয় না। ওরা 24/7 কাজ করতে থাকে। জাপানে সূর্য ওঠে আর অস্ত যায় পশ্চিমে আপনার আমেরিকায়। তাহলে সেই জায়গা থেকে রিভার্স জায়গা, এদিকে সকাল হলে ওদিকে রাত হয়ে যায়, ওদিকে রাত হলে এদিকে সকাল হয়ে যায়। তাহলে এরকম সারা পৃথিবীর আমরা মিডিলের মধ্যে আছি, আমরা দুদিকেই পাই, দিনটাও পাই, রাতটাও পাই। তাহলে আমাদের কোনোদিন কাস্টমারের অভাব এই কোম্পানিতে কোনোদিন হবে না। নেগেটিভ ভাবনা ভাববেন না। হয়নি, টাইম লেগেছে, টাইম তো আমাদের দিতে হবে। আর যদি আপনি টাইম দিতে না পারেন, অত বড় বিজি লোক, তাহলে আপনাকে হাত জোর অনপ্যাসিভের সিও মিস্টার ইয়াসুফের অনেকদিন বলে গেছে যে যদি ওয়েট করতে না পারেন তা হাত জোর করতে চলে যান। আমরা যে টাকাটা দিয়েছিলাম $97, সেটা অ্যাডজাস্টমেন্ট করে আমরা প্রোডাক্ট পারচেস করেছি। তারপরে বলেছে মান্থলি যে আপনি এখানে সাবস্ক্রিপশন দেবেন, সেটা দিতে আপনার হবে না, পকেট থেকে, ইনকাম থেকে হবে। তাহলে আপনি বলতে পারেন যে এক্সটেনশন কেন করা হয়েছে 21 তারিখ পর্যন্ত, এরপরে কি আরো হবে? 100% হতেও পারে, নাও হতে পারে, সেটা বলে গেছে। যদি হয় তাহলেও ভালো, আর যদি না হয় তাহলে আরো ভালো। কারণ যেদিনকে এক্সটেনশন শেষ হয়ে যাবে সেদিনকে আপনাকে ও কানেক্টেড প্রোডাক্ট যেহেতু একমাত্র আমাদের আছে, সেই দিন আমাকে সাবস্ক্রিপশন দিতে হবে। আপনার কাছে আছে পয়সা, আমার কাছে আছে, আবার নতুন করে আমরা পকেট থেকে সাবস্ক্রিপশনের পয়সা দেবো? আমরা এখনো পেমেন্ট পাইনি। আর কোম্পানি বলেছে একবার পকেট থেকে দাও। প্রথমে $97 দিয়েছিল তোমার ফাউন্ডিং মেম্বারশিপ নেওয়ার পর, তোমাকে একটা প্রোডাক্ট পারচেস করতে হবে। এবার যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টই পারচেস করতে হবে একটা প্রোডাক্ট। কি করে করব? আমাদের ইনকামটা সেইভাবেই দেবে যাতে আমরা সাবস্ক্রিপশনও দিতে পারি এবং আমরা প্রফিটও রাখতে পারি। তারই কর্মযোগ্য চলছে ইন্টারনেটের ব্যাক হ্যান্ডে। অনেকে বলেন ব্যাক হ্যান্ডে কাজ হয়, কই দেখতে তো পাই না।
আপনাকে এখান থেকে ফ্লাইটে করে নিয়ে গিয়ে হায়দ্রাবাদ নিয়ে গিয়ে দেখাবে এই দেখুন ব্যাক এন্ডে কাজ হচ্ছে, আধা ব্যাপারই জাহাজের গল্প নেয়, খবর নেয়। তো সেই ব্যাক এন্ডে কাজ হচ্ছে তার প্রমাণ তো আমাদের ও কানেক্টে আমরা প্রোডাক্টটা যে আগে কি ছিল এখন কি হয়েছে এই ডিফারেন্টটা তো আমরা জানতে পাচ্ছি, দেখতে পাচ্ছি নিজের চোখে। 18 তারিখ আমাদের গুড নিউজ আসছে, সে গুড নিউজটা আসতে দিন 18 তারিখ। হ্যাঁ 18 তারিখেই আমি পেয়ে যাবো এটা ভাবার কোনো কারণ নেই, বা 18 তারিখে কোনো কারণে মিসিং হতে পারে, হয়তো আরো এক সপ্তাহ পিছাতে পারে মেবি। তার জন্য আমরা মনক্ষুণ্ণ হব না। কোম্পানি আপনার থেকে আমার থেকে বেশি চিন্তিত। কোম্পানি এখানে বিজনেস করতে এসছে, কোম্পানি এখানে চ্যারিটি করার একটা প্রোডাক্ট রেখেছে, কিন্তু কোম্পানির মেন উদ্দেশ্য আগে বিজনেস করব, বিজনেস করার পর আমার এক্সট্রা যে পয়সা হবে আমি চ্যারিটিতে দেবো। আমার যেখানে প্রাকৃতিক দুর্যোগ হবে সেখানে আমরা অলরেডি করে এসেছি, আমরা আপনারা সবাই আমরা জানি, আবার করব আমরা সে কোম্পানির তরফ থেকে। আমরা ইন্ডিভিজুয়াল না, ইন্ডিভিজুয়াল আমরা যে যার করবো আলাদা মতো, সেটা আলাদা কথা, কিন্তু ও ব্লেজের মাধ্যম দিয়ে কোম্পানি করবে সারা পৃথিবী ব্যাপী, নট অনলি ইন্ডিয়া, বাংলাদেশ বা আদার্স কান্ট্রি, সমস্ত জায়গায় করবে। আমরা তো করে এসছি, কোম্পানি ব্যবসা করতে এসছে। আজকে কোম্পানি কি বলেছে, আজকে যদি সেই ধরনের কোম্পানি হতো তাহলে বলতো যে টাকা আগে দিয়ে যাও, টাকা নেওয়া বন্ধ করেছে, কারণ প্রবলেম হয়েছে, প্রবলেমটা সলিউশন করুন। কোম্পানি যদি উদ্দেশ্য থাকতো মার্কেট থেকে টাকা তোলা, তাহলে কোম্পানি 5 বছর 6 বছর থাকতো না, তার আগে টাকা তুলে বেরিয়ে যেত। এরকম মন্তব্য অনেকে করেন, কোম্পানি স্ক্যাম অমুক তমুক কোনোদিন দেবে না, সমস্ত লিখে বেড়াচ্ছে। লিখুন, তারা জামা ঘষে দেওয়া যাবে, একটু ওয়েট করুন, সেই সমস্ত লোকের মুখে দেবো আমরা সেই জায়গায়। আমি যেই সময় এসেছি হয়তো আপনারা অনেকে আসেননি সেই সময়, 20 ডিসেম্বর থেকে 31 আগস্ট থেকে আমি কাজ শুরু করি। অনেক কথা শুনতে হয়েছে, অনেক কথা, পাগল আপনি, তুমি কি পাগল আছো নাকি? আমি হ্যাঁ পাগল আছি। যখনই বলে তুমি কি পাগল, আমি ইয়েস, পাগল লোক ইতিহাস তৈরি করে। আমরা দেখেছি ইতিহাসে সমস্ত পাগল লোক, আজকে আইজ্যাক নিউটন পাগল লোক, আজকে অ্যালান মার্কস পাগল লোক, আজকে অ্যাসপুপারে পাগল লোক, অ্যালবার্ট এরিকসন পাগল লোক। এই সমস্ত পাগল লোক ছিল বলে কিন্তু আজকে পৃথিবীতে এক একটা জিনিস আবিষ্কার হয়েছে। পাগল হতে হবে, যে কাজের মধ্যে আপনি পাগল হতে পারবেন সেই কাজে আপনার সাকসেস আসবেই। একটা সাকসেস আসতে গেলে ঘরে বসে থাকলে সাকসেস আসে না। আজকে অরুণিমা সিনহা একজন মহিলা প্লেয়ার, তিনি দিল্লিতে যাচ্ছিলেন উত্তরপ্রদেশ থেকে, তার সোনার চেনটা ছিনতাই করতে গিয়ে তাকে ধাক্কা মেরে রেল লাইনের মাঝখানে ফেলে দেয় গভীর রাতে। তার দুটো পা রেল লাইনে পড়ে কেটে যায়। সারা রাত সেই লাইনের দুটো লাইনের মাঝখানে পড়েছিলেন, এদিক থেকে ট্রেন যাচ্ছে, ওদিক থেকে ট্রেন যাচ্ছে। ইঁদুরে এসে সেই ওর টুকরো করা পাটা খুবলে খুবলে তার রক্ত মাংস খাচ্ছিল, কিচ্ছু করার ক্ষমতাটা ছিল না, দুটো পা কেটে বাদ চলে গেছে, অজ্ঞান হয়ে গেল শেষে ভোরের দিকে। ওইখানকার লোকেরা ধরে তাকে হসপিটালে দেয়। 3 দিন পরে যখন হসপিটালে জ্ঞান আসে, যখন তার দুটো পা কাটা, এবং জ্ঞান আসার পর ডাক্তারকে প্রথম কথা বলেছিল যে আমি মাউন্ট এভারেস্টে উঠব। ভাবতে পারেন, হসপিটালের বেডে জ্ঞান আসার পর যে কথাটা বলছে, দুটো পা তার বাদ চলে গেছে, তার ঘটনার বিবরণী দিচ্ছে যে রাত্রেবেলা মাঝরাতে দিল্লি আর উত্তরপ্রদেশের মাঝখানে জঙ্গলের মতো একটা জায়গায় দুটো রেল লাইনের মাঝখানে পড়ে রয়েছে, দুদিক থেকে ট্রেন যাচ্ছে আসছে, তার চোখে লাইট পড়ছে, আর ইঁদুর এসে তার ওই টুকরো করা পা ওখান থেকে খুবলে খুবলে মাংস রক্ত খাচ্ছে। সেই বাধা দেওয়ার মতো তার ক্ষমতা ছিল না, এবং জ্ঞান আসার পরে প্রথম সেই কথাটা বলছে যে আমি মাউন্ট এভারেস্টে উঠবো, দুটো পা নেই তো কি আছে। সেটা হচ্ছে তার কনফিডেন্ট। তারপরে সে তার ফলস পা লাগিয়ে সে মাউন্ট এভারেস্টে উঠেছিল, পূর্ণিমা সিনহা। আমরা এগুলো জানি, তাদের যে কনফিডেন্ট, আমাদের 2 হাত 2 চোখ 2 কান নাক সব আছে, তারপরে বলে দূর এখনো তো পয়সা দিল না, অন বেশি বার পয়সা দিতে পারবে না, জানে এই সমস্ত কথা বললে যেন ওকে তাড়াতাড়ি দেবে, এই ভাবনা থেকে এগুলো বলে। কোনো জ্ঞান নেই, কোনো ওয়েবিনার অ্যাটেন্ড করবে না, কোনো কিছু করবে না, ব্যাক অফিস খুলবে না। এসে গেছে মনে হচ্ছে উনি কত বড় একজন ব্যক্তি, পৃথিবী বিখ্যাত লোক ব্যক্তি, উনি এসছে, উনাকে একদম পুজোর ডালা সাজিয়ে, বরণ ডালা সাজিয়ে বরণ করিয়ে ওনার অ্যাকাউন্টে টাকা দিতে হবে। এইরকম লোক কিছু আছে। এই সমস্ত লোক বেশি দিন থাকতে পারবে না। নেগেটিভ লোকরা বেশি দিন থাকে না, আমি জানি। নেগেটিভ লোকের সঙ্গে আমাদের ব্যারিকেড করতে হবে।
প্রোডাক্ট আমাদের একটার পর একটা ভালো প্রোডাক্ট আসছে, এবং ইন্টারনেটে শুধু ও কানেক্টেড 1% প্রোগ্রাম কাস্টমার, ও ভার্চুয়ালের একরকম, ও ডোমিনের একরকম, এরকম ধরনের অনেক ধরনের যে প্রোডাক্টগুলো পরপর, ও ডিট আছে, ও ডেস্ক আছে, সেই সমস্ত প্রোডাক্টগুলো মার্কেটের লোকরা যেভাবে তৈরি হচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কিনবে বলে, যেমন আমাদের ও কানেক্ট কিনবে, এই ইকোসিস্টেমের মধ্যে সব রাউন্ড করে যে জায়গাগুলো প্রোডাক্টগুলো আসবে, সেই প্রোডাক্টগুলো বিক্রি হওয়ার জন্য আপনার আমার কারোর কোনো এক বিন্দু টেনশন করার জায়গা নেই। সেই প্রোডাক্ট বিক্রি করবে কোম্পানি, কোম্পানি বিক্রি করবে কারণ না কারণ নিজ দিয়ে। এই 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বারের প্রত্যেকের জন্য একটা কমিশন বরাদ্দ আছে, সেটা করাবে। কোনোটায় 100% কমিশন আছে প্রথমবার, দ্বিতীয়বার 25 আছে, 30 আছে, 60 আছে, যেটা আমাদের সিও মিস্টার এসপারা বলে গেছেন। অতএব আমাদের টেনশন করার কোনো জায়গা নেই যে আমাদের কি হলো কি না হলো। আমরা এখানে কোটি টাকা ইনভেস্টমেন্ট করে দেইনি, আমাদের সব চলে গেল লাইফের, শুধু আমরা এখানে দিয়েছি একটু সময়, বাস, দ্যাটস অল। আমরা লোকের কাছে বলেছি, লোককে যদি বোঝাতে সেই সময় 19 সাল থেকে না পারতাম, 19 সালে আমি কাউকে, ইন্ডিয়াতে কেউ কোনো বাঙালি আসেনি, ওয়ার্ল্ডে কেউ বাঙালি আসেনি 19-এ, কলকাতায় কোনো বাঙালি আসেনি 19 সালে। এসেছিল আমার ফ্যামিলি থেকে 3 জন, আমার মা প্লাস বোন এবং ভাই, আমার নিচে যে 3 জন যারা। তারপরে 20 মার্চ মাসের পর থেকে কিন্তু আমি মার্কেটিংটা সেইভাবে করি, কিছু লোককে বলি, তারপরে আস্তে 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 পাকিস্তান, তারপরে বাংলাদেশ, তারপরে অন্যান্য কান্ট্রি। অত সহজ ছিল না সেই জার্নিটা। কলকাতাতে 4টে অফিস, 4টে টেবিল বুক করে সল্টলেক সেক্টর 5-এ, আতুর ঘরটা এখানে অন পেসিভে এসপারা শুরু করেছিল। তারপর ওখান থেকে চলে গেলেন ব্যাঙ্গালোর, ভাড়া অফিস। অনেকে বলছে তো তোমাদের তো ভাড়া অফিস, অফিসই নেই। আমি তো গেছিলাম ব্যাঙ্গালোরে, অফিসে তো ঢুকতে দিল না। আমরা এটা কোনো নেটওয়ার্ক মার্কেটিং এর কোম্পানি না যে আপনি যাবেন আর আপনাকে ঢুকতে দেবে, আর ওখানে আপনি খাতা পেন ডায়েরি নিয়ে সকাল থেকে সারাদিন চা খাবেন, সিগারেট খাবেন আর প্ল্যান শো করবেন, সেই কোম্পানি এটা না। তারপরে আমাদের প্রায় তারও 1 বছর পর আমাদের 20 সালে 4 ডিসেম্বর আমাদের অফিস ওপেনিং হলো হায়দ্রাবাদ, নিজস্ব পারচেস করা বিল্ডিং, G+4, গ্রাউন্ডে 2টো ফ্লোর, উপরে 4টে ফ্লোর। গ্রাউন্ডে অন্য কাজ হয় না, ওখানে গ্যারেজ, পার্কিং জোন 2টো ফ্লোরে, প্লাস উপরে আমাদের বিল্ডিং। তো সেই জায়গা থেকে আমরা বিল্ডিং দেখলাম। ওপেনিং আমি ছিলাম, আমার সৌভাগ্য, এসপারা আমাকে ইনভিটেশন দিয়েছিল, সেখান থেকে আমরা গেছিলাম। আপনারা দেখেছেন অনেকে সেই সময় যারা ছিলেন, সারা পৃথিবীর লোক সেই ফটো, আমাদের 28 জন ইন্ডিয়া থেকে গেছিলাম সেখানে, সারা পৃথিবীর লোক আমাদের ফটো শেয়ার করছে ফেসবুক বা আদার্স আনুষঙ্গিক জায়গায়। এটা আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের ভ্যালুটাকে বাড়িয়ে দিয়েছে আমাদের এসপারে। কি দিয়েছি আমরা, যেটা দিয়েছিলাম সেটাও আমাদের অ্যাডজাস্টমেন্ট করে প্রোডাক্ট পারচেস করতে বলেছে, প্রোডাক্ট পারচেস করে নিয়েছি, কিচ্ছু করে নেই আমাদের এখানে। তারপরে অনেকে আছেন বড় বড় কথা বলছেন, নেগেটিভ কথা বলছেন, কিচ্ছু করে নেই আমরা যেটা দিয়েছিলাম। কিন্তু আমাদের ভ্যালুটা দেখুন, আজকে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, অনেকে আমাদের চেনে, অনেকে আমাদের জানে। এর থেকে এটা কি পয়সা দিয়ে তার ভেরিয়েশন হয়, মানে ই করা যায়? পয়সা দিয়ে এর ভ্যালুয়েশন বোঝা যায় না। আমরা যেই জায়গায় আছি, সেলিব্রিটি আমাদের বানাবে বলেছেন, বানিয়ে দিয়েছেন অলরেডি, তারপরে শুরুয়াত হোক না। আপনি সবচেয়ে বেশি ট্যাক্স আপনার এরিয়া দিন না, তারপরে দেখুন না কোন জায়গায় আপনি সেলিব্রিটি হন কিনা। সরকার থেকে আপনাকে সিকিউরিটি দেবে, সেই জায়গায় আসছে। লিখে রাখুন আজকের কথা। আমি 19 সালে যে কথা বলেছিলাম ও কানেক্ট নিয়ে আজকে মিলছে। আমি একটু দূরের ভাবি, অনেকে পাগল বলে ওই জন্য। আমি জানি কি হতে পারে, কি হবে। আজকে যে আপনারা যেখানে থাকেন সেইখানকার এরিয়ার মধ্যে ট্যাক্স পে আপনার বেশি হবে, সবচেয়ে বেশি। যেমন আমাদের ভারতবর্ষে ট্যাক্স পে করে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, মিঠুন চক্রবর্তী, আগে ছিল অক্ষয় কুমার, সবচেয়ে বেশি ট্যাক্স পে করে। 100 কোটি টাকা ট্যাক্স পে করে, তার মানে তাদের ইনকাম কত? সরকার থেকে তাদের ফেসিলিটিস দেওয়া হয়। যদি তারা সিকিউরিটি চায়, তাদের পার্সোনাল তো সিকিউরিটি থাকে, তারপরেও সরকার থেকে বলে তোমাদের সিকিউরিটি লাগলে বলো, আমরা প্যারামিলিটারি ফোর্স দিয়ে দিচ্ছি তোমার জন্য। এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্ট থেকে এটা ব্যবস্থা, একটা ব্যাপার আছে। তো সেই জায়গা আমাদের অন পেসিভের অনেক ফাউন্ডিং মেম্বারদের জন্য সেই জিনিসটা হবে, তার জন্য তো ওয়েট করতে হবে। তা না করে আমরা বলে যাচ্ছি হ্যাঁ কবে পাবো, কোম্পানি ভেঙে যাবে, কোম্পানি পালিয়ে যাবে। কোম্পানি পালিয়ে গেলে অনেকদিন আগে পালিয়ে যেত। কোম্পানি সেই কোম্পানি নয়, এটা মার্কেটিং, মাল্টি লেভেল মার্কেটিং, মানি মার্কেটিং, টাকা ইনভেস্ট করার প্ল্যান ও গেম প্ল্যান, এই সমস্ত নয় এটা। তাই আমরা আজকে আমরা গর্ব করে বলতে পারি আমরা উই আর অন পেসিভিয়ান। দেখুন না কোন জায়গায় যায়, সবে তো সন্ধে,
এখনো রাত অনেক বাকি, অনেক কিছু হবে, অনেক কিছু হবে। আজকে ওডেক্স যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা হচ্ছে, আমি যেহেতু কর্পোরেট সেক্টরে অনেক বছর চাকরি করেছি আদিত্য বিড়লা গ্রুপে, আপনারা হয়তো অনেকে জানেন। প্রাইভেট সেক্টরগুলিতে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে আপনার একটা সেক্টর, প্রাইভেট সেক্টরের মধ্যে একটা ডিপার্টমেন্ট থাকে, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স, HR ডিপার্টমেন্ট বলে যাবে। সেই ডিপার্টমেন্টের কাজ কি না, সেই ডিপার্টমেন্ট প্রত্যেকটা স্টাফদের স্যালারি প্রোভাইড করা, কিভাবে তার স্যালারি দিয়ে যাবে, তার ডকুমেন্টস কালেক্ট করা, তার সমস্ত ডিটেলস তার কাছে রাখতে হয়। অ্যাকাউন্টসের কাজ, কোথা থেকে টাকা কোম্পানিতে আসছে, কোথা থেকে বেরোচ্ছে, সমস্ত ডিটেলস একদম অ্যাকাউন্টস থেকে শুরু করে আনুষঙ্গিক স্টাফ, একদম 4 ক্লাস স্টাফ থেকে শুরু করে একদম ব্রাঞ্চ ম্যানেজার পর্যন্ত সবার ডিটেলস তৈরি করে রাখা, এবং এই কোম্পানির যত যে কোনো জায়গায় ব্রাঞ্চ আছে তাদের ডিটেলসটা রাখা, কার কোথায় পেমেন্ট কত টাকা যাচ্ছে, তার কম 16-এর জন্য ট্যাক্স কত টাকা পেমেন্ট করতে হবে, কি করতে হবে না করতে হবে, বিশাল একটা কর্মযোগ্য কাজ ওই HR ডিপার্টমেন্ট করে। তারা কিছু সংখ্যক ম্যানুয়াল করে, কিছু সংখ্যক অনলাইনে কিছু অ্যাপ্লিকেশন দিয়ে করে। সেই সমস্ত মানে কি বলবো, চলে যাবে মার্কেটে, ওই কাজ করবে না, ওডেক্স নিতে হবে। মানে ওডেক্স এর মাধ্যম থেকে এই কাজগুলো ইজিলি ভাবে করতে হবে এআই টেকনোলজি দ্বারা। এআই টেকনোলজির দ্বারা এই মুহূর্তে কোনো অ্যাপ্লিকেশন নেই যেটা দিয়ে HR ডিপার্টমেন্ট কাজ করে। তাহলে সেগুলো প্রাইভেট সেক্টর ভারতবর্ষে কম আছে, শুধু ভারতবর্ষে ধরুন না, পৃথিবী বিখ্যাত সমস্ত কোম্পানিগুলো এখানে আছে, তাদের HR ডিপার্টমেন্ট আছে। পৃথিবীর কথা বাদ দিলাম, ভারতবর্ষ 150 কোটি দেশের লোক, কতগুলো শহর আছে, কত বড় আয়তনে, এটা তো আমরা জানি। সে শুধু ভারতবর্ষে মার্কেটিং করলে ভারতবর্ষের মার্কেটিং থেকে সারা পৃথিবীতে পেমেন্ট দিতে পারবে, সেই জায়গা ভারতবর্ষ। আর সেটাকেই বাকির চোখ করেছিলেন আমাদের ক্যাশ কর্পোরেশন। তাই আজকে হায়দ্রাবাদে আমাদের অফিস, বা কলকাতা থেকে শুরু সমস্ত কিছু। এখন হয়তো সারা পৃথিবীতে স্প্রেড করছে, যে বুর্জ খলিফা অফিস হচ্ছে, আজকে ইজিপ্টে অফিস হচ্ছে, আবুধাবিতে অফিস হচ্ছে, মালয়েশিয়া অফিস আছে, আরো আনুষঙ্গিক পৃথিবীর সমস্ত বড় বড় কান্ট্রিতে অফিস হবে। সেই জায়গার আমরা ফাউন্ডিং মেম্বার। তাহলে আমরা কোথায় আছি, কি হবে এটা ভাবুন, কি হচ্ছে না কি হবে, ফিউচার টেন্সে যান। আজকে যারা নেগেটিভ কথা বলছেন সেদিনকে নিজের মানে মাথা থাবড়াবেন যে কেন নেগেটিভ বলেছিলাম। একজন ভদ্রলোক আপনারা জানেন বিহারের, আমাদের দেবিলাল চৌহান আজকে আসার কথা ছিল, আমাকে টেক্সট করলো ব্যস্ত আছে বলে আসতে পারবে না। দেবিলাল চৌহানের আমাদের হরিয়ানার, উনিও গেছিলেন আমাদের 4 ডিসেম্বর 2020-তে অফিস ওপেনিং এ। মাংরাম দেবিলাল আমার সঙ্গে খুব একটা ভালো রিলেশন, খুব ভালো রিলেশন। তো আজকে ফোনে কথা হলো, তখন বললো আমি আজকে আসবো, যাই হোক কোনো কারণে টেক্সট করেছে, আসতে পারছে না। তারই একজন ফাউন্ডিং মেম্বার ছিল বিহারের ভদ্রলোক, আপনারা হয়তো জানেন অনেকে। উনি অনেক বড় বড় কথা বলে প্রেস কনফারেন্স করেছিলেন। প্রেস কনফারেন্স করে অ্যাশ মুভারের সম্বন্ধে যা তা, লিডারদের সম্বন্ধে যা তা কথা বলে মানে ইউটিউবে ছেড়ে দিয়েছিলেন, অনেক কিছু করেছিলেন, বলেছিলেন সিবিআই দিয়ে আমি তদন্ত করব, অ্যান করব, ত্যান করব, আমি বিজেপির লিডার, পলিটিক্সের জায়গা থেকে উনি বলছিলেন, সমস্ত কিছু করেছেন। তারপরে যখন অ্যাশ মুভারের কাছে খবর গেছে, সমস্ত কিছু ভিডিও এভিডেন্স গেছে, উনাকে সঙ্গে সঙ্গে টার্মিনেট করে, এবং তারপরে এখন উনি হাত জোর করে কাঁপছে আর বলছে আমাকে আমার ফাউন্ডিং মেম্বারশিপটা ফিরিয়ে দাও। এরকম আছে বাংলাদেশে একজন না দুজন ইউটিউবার আছে এরকম বলে বেড়ায়, ইন্ডিয়াতেও আছে কিছু। ইন্ডিয়াতে এখন স্টপ হয়ে গেছে এই সমস্ত বলা। অতএব আমরা সেই জায়গায় আছি, সেই কোম্পানিতে আছি, আমাদের টেনশন নেওয়ার কোনো জায়গা নেই। আমরা সৎ থাকবো, সৎ আছি, সৎ ছিলাম, এবং আমরা পজিটিভ থাকবো। একটা ছোট্ট গল্প বলে আজকে শেষ করব। সেটা হচ্ছে, একটা গ্রামে একটা মন্দির ছিল। গ্রামের মানুষরা সবাই মিলে নিজেদের মধ্যে আনন্দ করে দিন কাটাতো, একে অপরের সঙ্গী হয়ে, একে অপরের পরিপূরক হয়ে, একে অপরের বিপদে পাশে দাঁড়িয়ে সবাই গ্রামের লোকরা একসঙ্গে থাকতো। এবং তারা ঠিক করলো যে আমাদের গ্রামে একটা মন্দির নেই, একটা মন্দির বানানোর দরকার। তো তখন গ্রামের লোকরা বললো তাহলে তো একটা মূর্তি লাগে মন্দির বানাতে গেলে। বলে হ্যাঁ লাগে। তখন বলছে যে ওই পাহাড়ের পাশে গ্রামটা, যে ওই কিছুটা দূরে দুটো বড় বড় পাহাড়, ছোট ছোট
পাহাড়ের পড়ে রয়েছে, পাথরের পাথর পড়ে রয়েছে, সেই পাথর দিয়ে যদি আমরা মূর্তিকারকে এনে মূর্তিটা বানাতে পারি তাহলে খুব ভালো হয়। তো সবাই মিলে একজন মূর্তিকার যিনি হাতুড়ি আর ছেনি দিয়ে মূর্তি তৈরি করে পাথর কেটে, সেই লোককে ডাকলেন এবং সেই লোক সেই পাথরের কাছে গেলেন। গিয়ে যখন পাথরকে কেটে হাতুড়ি দিয়ে মারতে শুরু করলেন, তখন পাথরের ভেতর থেকে চিৎকার আসলো, আমাকে মেরো না, আমি এই জ্বালা সহ্য করতে পারছি না। তখন সেই মূর্তিকার কি করলো, পাশে আর একটা পাথর পড়েছিল, সেই পাথরটাকে কি করলো, তাকে হাতুড়ি ছেনি দিয়ে তাকে একটা মূর্তি বানালো। সে কিন্তু সহ্য করলো কষ্ট, সেই হাতুড়ির ঘা, তারপরে ছেনি আর হাতুড়ির ঘা দিয়ে একটা সুন্দর মূর্তি তৈরি করলো। তিনি কিন্তু বাধা দিলেন না, চুপচাপ সহ্য করে রইলেন। তারপরে সেটা দিয়ে একটা মূর্তি বানানো হলো। সেই মূর্তিটা ওই গ্রামের মধ্যে যে মন্দির বানানো হয়েছিল, সেই মন্দিরের মধ্যে সেই মূর্তিটা স্থাপন করা হলো। এইবার সবাই ওখানে পুজোর জন্য আসছে, পুজো দেবে, এবং ওইখানকার লোকরা দেখলো যে যেই পাথরটাকে প্রথমে কাটতে গেছিল সে বলছে আমার ব্যথা সহ্য হচ্ছে না, আমাকে কেটে কিছু করতে যেও না। সেই পাথরটাকে তুলে এনে মন্দিরের সামনে রাখা হলো। কারণ ওইখানে ওই মন্দিরে যারা ওই নারকেল ভেঙে যে পুজো দেয়, ওই নারকেল ওই মূর্তিটার মধ্যে বাড়ি মারতো, সেই জলটা গিয়ে সেই ভগবান যে মূর্তিটা স্থাপন করা হয়েছিল তার মধ্যে দেওয়া। তখন ওই দুটো পাথরের মধ্যে কথা হচ্ছে। বাইরে যে পাথরটা, যে তার আঘাত সহ্য করতে পারেনি বলে মন্দিরের বাইরের স্থান, আর যে আঘাত সহ্য করতে পেরেছিল সে মন্দিরের স্থান, সবাই তাকে হাত জোর করে পুজো পাঠ করে। তো তখন বলছে, কিরে, তোর জায়গা ওইখানে, সবাই এসে তোকে হাত জোর করে প্রণাম করে, আর আমার মাথায় এসে বাড়ি মেরে নারকোল ভাঙে। বলো দেখ, সেই সময় তোকেই প্রথমে কিন্তু ওই মূর্তি বানানোর জন্য ছেনি হাতুড়ি নিয়ে সেই মূর্তিকার তোর কাছে গেছিল, কিন্তু তখন তুই তাতে কষ্ট হবে বলে তুই আওয়াজ দিয়েছিলি, আমাকে মেরো না, আমাকে আমাকে আমার যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি সেই যন্ত্রণাটা সহ্য করতে পেরেছিলাম, তাই আজকে আমাকে সবাই পুজো করে, আর তোর মাথায় নারকেল ভেঙে সেই জলটা আমার মাথায় দেয়। তাহলে এই কষ্টটা আমাদের করতে হবে। আমরা প্রথম পাথর হব না দ্বিতীয় পাথর হব, সেটা আমাদের উপর ডিপেন্ড করে। তো সেই জন্য বলছি, আমরা কষ্ট সহ্য করেছি, আমরা নিশ্চয়ই সেই সেকেন্ড পাথরের মতো মূর্তি আমাদের সবাই হাত জোর করে প্রণাম করবে, সেলুট করবে, ভালোবাসবে। এটাই আমাদের কাছে, এটাই হতে চলেছে। অতএব একটু ধৈর্য, পজিটিভনেস, আর কিছু না। থ্যাংক ইউ।